আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নিশাত জেবিন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। ইন্টেরিয়র ডিজাইনের ছোটখাটো খুঁটিনাটি কিছু বিষয় আজকে শেয়ার করব আপনাদের সাথে। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলতে গেলেই প্রথমে যে বিষয়টা মাথায় আসে তা হলো সৌন্দর্য এবং সৃজনশীলতা। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন মানে কি শুধুই সাজসজ্জা বা ঘরবাড়িকে সুন্দর করে দেখানো? না, শুধুমাত্র সুন্দর দেখানোটাই একমাত্র উদ্দেশ্য না। আপনারা জেনে অবাক হবেন যে সৌন্দর্য বা সৃজনশীলতার বাইরেও ইন্টেরিয়র ডিজাইনের সাথে বিজ্ঞানেরও সম্পর্ক রয়েছে। প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনাররা সাধারণত যেটা করেন, তারা বিভিন্ন প্রিন্সিপালস এবং বিষয়বস্তু মাথায় রেখে কিছু ইনফর্মাল নিয়ম অনুসরণ করে ডিজাইন করে থাকেন। তো বিষয়গুলো কি কি? বিষয়গুলো হচ্ছে যে আপনার স্পেস, লাইন, ফর্ম, লাইট, কালার, টেক্সচার, প্যাটার্ন এক্সেট্রা এক্সেট্রা। সো আজকে আমরা কথা বলবো স্পেস নিয়ে। স্পেস ইন ইন্টেরিয়র ডিজাইন। স্পেস হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের মেইন এলিমেন্টগুলোর মধ্যে একটা। এটা একটা কনসেপ্ট যে আপনি যা পাচ্ছেন সেটার মধ্যে আপনি বেস্ট কি নিতে পারছেন বা আপনি সর্বোচ্চ কি অ্যাডভান্টেজটা নিতে পারছেন। মানে একটা স্পেস আপনাকে দেয়া হলো এবং সেটার পুরোপুরি ব্যবহার এবং উপযুক্ত ব্যবহার আপনি কিভাবে করছেন। স্পেস সহজে আপনি পরিবর্তন করতে পারবেন না, সুতরাং এই স্পেসের মধ্যে আপনাকে কাজ করতে হবে যতটুকু হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট আছে, যতটুকু আপনার বাউন্ডারি, এটার মধ্যে হচ্ছে কি আপনার যতটুকু যা চিন্তা ভাবনা, আপনার কনসেপ্টটাকে এখানেই ঢেলে সাজাতে হবে। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনাল স্পেস নিয়ে কথা বলে থাকি। এই 3 ডাইমেনশনাল স্পেস চাইলে ফিল থাকতে পারে অথবা চাইলে ফাঁকা থাকতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ফাংশনালিটি এবং ডিজাইন পার্সপেক্টিভের উপর। স্পেসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ স্পেস এবং আর একটা হচ্ছে নেগেটিভ স্পেস। পজিটিভ স্পেস হচ্ছে এমন স্পেস যেখানে অবজেক্টস রয়েছে, লাইক ফার্নিচার রয়েছে যেখানে, তো এরকম জায়গাকে আমরা বলতে পারি হচ্ছে পজিটিভ স্পেস। আর নেগেটিভ স্পেস হচ্ছে ওপেন অথবা ফাঁকা জায়গা, লাইক রুমের মধ্যে যে জায়গাগুলোতে হচ্ছে কোনো অবজেক্টস বা ফার্নিচার নেই, যেটা হতে পারে হচ্ছে কি আমার সার্কুলেশন স্পেস অর ট্রাফিক এরিয়া, সেটাকে আমরা বলছি হচ্ছে কি নেগেটিভ স্পেস। রুমের মধ্যে অতিরিক্ত ক্রাউডিং এড়ানোর জন্য বা ফাংশনালিটি বজায় রাখার জন্য পজিটিভ এবং নেগেটিভ স্পেসের মধ্যে ভারসাম্য রাখাটা জরুরি। আর এই ব্যালেন্সটা অনেকখানি আপনার ক্লায়েন্টের চাহিদা, রুমের রিকোয়ারমেন্টস, ফাংশনালিটি অথবা মেজারমেন্ট, এরকম বিভিন্ন বিষয়ের উপরে ভ্যারি করে। স্পেস নিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে রুমের অবজেক্ট বা ফার্নিচারের স্কেল বা সাইজ, এগুলো নিয়ে ভাবতে হবে। কেননা একটা স্পেস দেখতে বড় লাগবে নাকি ছোট লাগবে, এটা অনেকটা আপনার ওই রুমের ফার্নিচার বা অবজেক্টসের সাইজের উপর কিন্তু ম্যাটার করে। ভিন্ন ভিন্ন ডিজাইন স্টাইলের ক্ষেত্রে আপনার স্পেসের ব্যবহারটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। ফর এক্সাম্পল, আপনি একটা মিনিমালিস্ট ডিজাইন করবেন। মিনিমালিস্ট ডিজাইনে আপনার নেগেটিভ স্পেসের পরিমাণটা কিন্তু বেশি থাকে, মানে ফার্নিচার অর অবজেক্টস যেটা বলেন সেটার পরিমাণ কম থাকে, সার্কুলেশন আর ফাঁকা জায়গাটা হচ্ছে বেশি থাকে। আবার অন্য কোনো ডিজাইন যদি আপনি করেন, হতে পারে সেটা কন্টেম্পোরারি অথবা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ডিজাইন, সেই ক্ষেত্রে আবার কি হচ্ছে, ব্যাপারটা উল্টা, লাইক আপনার তখন পজিটিভ স্পেস বেশি হচ্ছে আর নেগেটিভ স্পেসটা তখন কমে যাচ্ছে। সো আপনি যদি মিনিমালিস্ট ডিজাইনের ক্ষেত্রে এখন এমনটা করেন যে সেখানে আপনি পজিটিভ স্পেস বেশি দিয়ে নেগেটিভ স্পেস কম দিচ্ছেন, মানে ফাঁকা জায়গা কম দিয়ে আপনি অনেক বেশি ফার্নিচার অথবা আইটেমস ইউজ করছেন, তখন কি হচ্ছে যে আপনার ডিজাইনের সাথে আপনার স্পেসের ব্যবহারটা কিন্তু অ্যাডজাস্ট করছে না। দিন শেষে আপনার ডিজাইন যেমনই হোক না কেন, আপনি যা কিছু পাচ্ছেন তার মধ্যে কতটা ভালোভাবে আপনি আপনার স্পেসের ইউজ করতে পারছেন, আপনার নেগেটিভ অ্যান্ড পজিটিভ স্পেসের ব্যালেন্স করতে পারছেন, সেটাই কিন্তু আপনার ডিজাইন কনসেপ্টকে ফাংশনাল এবং প্রেজেন্টেবল করতে সাহায্য করবে। তো আজকে এ পর্যন্তই। আবারও আসবো, আবারও কথা বলবো আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।